আমার নাম দিয়ে, তারপরে বিভিন্ন বিখ্যাত চিকিৎসকদের নাম দিয়ে হাড়ের ব্যথার ঔষধ, তারপরে পেটের ঔষধ এরকম তারা ছাড়ছেন। আমাদের সিস্টেমের মধ্যে ভূত আছে, সেই ভূত এগুলো করতে দেয়, কারণ এগুলোর মাধ্যমে বহু মানুষ আর্থিকভাবে উপকৃত হয়। নকল ওষুধের বিস্তার, জনস্বাস্থ্য বিপর্যয়। দর্শক, আপনারা জানেন আমরা এর আগেও এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। তো আজকে আমরা এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন অত্যন্ত সম্মানিত অতিথি। ডক্টর আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব, আপনাকে স্বাগত। ধন্যবাদ। এবং রেজওয়ানুল হক, ডিরেক্টর, নিউজ চ্যানেলস, আপনাকেও স্বাগত জানাচ্ছি আপনার চ্যানেল এবং এই অনুষ্ঠানে। ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনায় যাই। আলোচনায় যাওয়ার আগে আমি একটু কয়েকটা কথা আপনাদেরকে বলে রাখি। সেটা হচ্ছে যে দেশে প্রতি বছর 300 থেকে 1500 কোটি টাকার নকল, ভেজাল, নির্মমানের ওষুধ বিক্রি হয়, যা মোট বিক্রির বড় একটি অংশ। এটা ওষুধ প্রশাসন অধিদপ্তর ও কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের হিসেব। ওনারা এই তথ্য বলছেন। এই যে হিসেবটা দিলেন ওনারা, জনপ্রশাসন বা ওষুধ প্রশাসন এবং কনজিউমার অ্যাসোসিয়েশন, এই এত বড় অংশ ভেজাল হচ্ছে। আমাদের সাধারণ মানুষ কিন্তু কোনটা ভেজাল কোনটা নকল আমরা আসলে চেনার কোনো সুযোগই নাই। এইটা নিয়ে তো অনেক দিন কথা হচ্ছে, কিন্তু এখন তো নতুন এক সরকার এসছে, নতুন সম্ভাবনা। আমরা এই সময়টাতে আসলে সরকারের কি করণীয়, আপনি নিশ্চয়ই এই বিষয়ে একটু যদি বলতেন। প্রথমত আমাদের এখানে ড্রাগ টেস্টিং ল্যাবরেটরির যে ফাংশন সেটা বাড়ানো উচিত। এত ঔষধ বাজারে রয়েছে, সবগুলিকে ব্যাচ ওয়াইজ পরীক্ষা করা এটা আসলে কঠিন আমাদের জন্য। সেজন্য আমাদের ড্রাগ টেস্টিং ল্যাবটাকে আরও আধুনিকায়ন এবং আরও বড় করা দরকার। একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে অথবা ওষুধ প্রশাসনের মাধ্যমে নিয়মিত বাজারে যে ওষুধগুলি পাওয়া যায় সেই ওষুধগুলিকে র্যান্ডমলি এনে টেস্ট করে দেখা উচিত যে বাজারে ভেজাল আছে কিনা। আর যারা ভেজাল করেন তাদেরকে যদি পাওয়া যায় তাদের জন্য শাস্তির ব্যবস্থা করা দরকার, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তি দেওয়া উচিত। ঔষধ ভেজাল হয় তবে বা নকল হয়, তবে সব ঔষধই যে জীবন রক্ষাকারী ওষুধ তা কিন্তু না। ইদানিং প্রচুর বিদেশি ঔষধের প্রতি আমাদের মানুষের একটা আগ্রহ দেখা দিয়েছে, এবং সেখানে দেখা যায় যে চুলের স্বাস্থ্য, রং ফর্সা করা, এইটা একটা ভালো কথা বলছেন। এইসব কারণে প্রচুর ঔষধ আসে, যে ওষুধগুলি আসলে বায়োটিন, তারপরে গ্লুটাথিয়ন কিংবা ধরেন সাপ্লিমেন্টস, হ্যাঁ, এইভাবে বিক্রি হয় বাজারে। এবং এই ওষুধগুলি বিদেশি ওষুধ হিসাবে বিক্রি করা হয়, যেহেতু প্রচুর দাম দিয়ে বিক্রি করা হয়। আরেকটা বিষয় চালু হয়েছে, সেটা হচ্ছে ডিরেক্ট সেল। কিছু কিছু ওষুধ আছে, এগুলি কিছু কিছু কোম্পানি তারা বলেন যে তারা এটা এনেছেন বিদেশ থেকে, এটা তারা ডিরেক্ট সেল করেন। কিছু কিছু মানুষের কাছে তারা যান এবং অনেক দামে সেল করেন। বলেন যে এটা যদি আপনি জিভের নিচে দিয়ে খান তাহলে আপনার স্বাস্থ্য ভালো হবে, আপনার বয়স দ্রুত যে বুড়িয়ে যাচ্ছেন সেটা হবে না, চুল গজাবে, এরকম নানান কথা বলে তারা সেগুলো এক একটা শিশি কিংবা এক একটি ফাইল তারা অনেক বেশি দামে বিক্রি করে। কিন্তু ডাক্তাররা তো প্রেসক্রিপশন লিখতে পারেন, সে অনুযায়ী পরামর্শ দেন, কিন্তু ওরা কিভাবে প্রেসক্রিপশন ছাড়াই ওষুধগুলি বিক্রি হয়। এরা যেটা করেন সেটা হচ্ছে এই কিছু কিছু কোম্পানি ডিরেক্ট রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে, অর্থাৎ আপনার কাছে আসবেন, এসে তিনি বুঝাবেন যে উনি যে জিনিসটা বিক্রি করছেন এটা একটা রিসার্চ ড্রাগ। সেখানে ডাক্তারের প্রেসক্রিপশনের প্রয়োজন হয় না, কারণ তারা ওই বলেন যে আপনি এটা ব্যবহার করে দেখেন একটা, তারপর আপনার ভালো লাগবে। অনেকে এটা ব্যবহার করতে থাকে। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও প্রচুর বিক্রি হয়, ক্যাম্পেইন হয়, আমি দেখি বিভিন্ন ধরনের ওষুধে, বিশেষ করে হার্বাল এবং আপনি যে ফুড সাপ্লিমেন্টের কথা বললেন, সেগুলি ব্যাপক মানে মার্কেটিংটা আপনার সোশ্যাল মিডিয়াতে হয়ে যাচ্ছে। তো আপনি ডিরেক্টলি তো আপনি কেউ যদি ইন্টারেস্টেড হয় ডিরেক্টলি তো সে কনজিউম মানে বিশেষ করে সাপ্লিমেন্ট, উনি যেটা বললেন যে সাপ্লিমেন্ট শুধু না, এখন ওদের চুলের ভিটামিন, এরপর হচ্ছে ত্বকের চর্চা, সেগুলিও মানে ফেসবুকে ব্যাপকভাবে এটার একটা বিক্রি মার্কেটিং করা, ফেসবুক, ইউটিউব এইসব জায়গাতে বিক্রি হয়। আর কিছু অসাধু ব্যক্তি এসেছেন, যেমন আমার নাম দিয়ে, তারপরে বিভিন্ন বিখ্যাত চিকিৎসকদের নাম দিয়ে হাড়ের ব্যথার ঔষধ, তারপরে পেটের ঔষধ এরকম তারা ছাড়ছেন। এআই দিয়ে বিভিন্ন টিভি অনুষ্ঠান থেকে ফিল্ম বা ভিডিও আলাদা করে তারপরে সেইখানে তারা শব্দ বসিয়ে দিচ্ছেন এবং কথা বসিয়ে দিচ্ছেন। এবং এআইকে বললে কিন্তু এআই এখন যে কাউকে দিয়ে কথা বলাতে পারে, সেটা নিশ্চয়ই আপনারা দেখেন। তো তারা একটা ভিন্ন ভয়েস আমার কাছাকাছি ব্যবহার করে
তারপরে তারা এই কাজটা করছেন এবং এই যে আমি- আপনার নেম আমি এন্ড ফেমটাকে প্রচুর ব্যবহার ফোন করছে পাই সে। এবং এটা যে কত বড় অন্যায়, এই অন্যায়টা প্রতিরোধ করার জন্য আমাদের ঔষধ প্রশাসন কিংবা ধরেন আইন শৃঙ্খলা বাহিনীর কোনো মাথা ব্যথা নেই। এখানে একটা বিষয় খুব সিগনিফিকেন্ট, যে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী নেচার একটা প্রকাশিত একটা গবেষণায় দেখা গেছে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে করেছে। ওরা বলছে যে শুধু ঢাকা শহরে বিক্রি হওয়া অ্যান্টিবায়োটিকের প্রায় 10%, মানে 10টা ওষুধের মধ্যে একটা হচ্ছে নকল। এটা কতটুকু ঠিক আমি জানি না। এটা ক্লাস্টার হিসেবে তবে করা আর কি। ঔষধ নকল করতে গেলে আপনাকে কিছু যন্ত্রপাতি প্রয়োজন হবে। যেমন ধরেন অ্যান্টিবায়োটিক ব্লিস্টার প্যাকে বিক্রি হয়, অ্যান্টিবায়োটিকের একটা ক্যাপসুল তো থাকে, শেল থাকে। জি, তো ওই যে ক্যাপসুলের শেলটা কিংবা ওই ব্লিস্টার প্যাকটা প্রিন্ট করা, এগুলো কিন্তু খুব সাধারণভাবে করা যায় না। ফলে এগুলি যারা করেন তারা নিশ্চয়ই মেশিনগুলি বসিয়েছেন এবং মেশিন মেশিনগুলি তো বসিয়েছেন, right, হুম। এই মেশিনগুলি তো ছোটোখাটো কোনো মেশিন না, এগুলি বেশ যথেষ্ট শব্দ করে, বিদ্যুৎ ব্যবহার করে, তাই না? তো এইগুলি ব্যবহার করে এইখানে কেউ যদি এগুলো তৈরি করেন, এগুলোর তো একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকা উচিত। যেমন ধরেন আমি যদি ব্লিস্টার প্যাকিং করার জন্য একটা যন্ত্র কিনতে চাই অথবা ক্যাপসুলের শেল আনতে চাই বা ব্যবহার করতে চাই, তাহলে এটা তো আমাকে আমদানি করতে হয়। আমাদের এখানে তো আর ওইভাবে আমরা এটা তৈরি করি না। তাহলে এই জিনিসগুলি কারা আমদানি করছেন, কোথায় যাচ্ছে, এটা তো ইজিলি ট্র্যাক করা যায়। এগুলো নকল হতে দেয় আসলে আমাদের সিস্টেম। আমাদের সিস্টেমের মধ্যে ভূত আছে, সেই ভূত এগুলো করতে দেয়, কারণ এগুলোর মাধ্যমে বহু মানুষ আর্থিকভাবে উপকৃত হয়।